শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বিদেশে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে। 15 আগস্ট সেই ঘটনার পর তারা কিভাবে ঘটনা সম্পর্কে জেনেছিল এবং তারপর তারা সেখান থেকে কিভাবে ভারতে আশ্রয় নিয়েছিল সেই ইতিহাস নিজের আত্মজীবনীমূলক একটি বইয়ে লিপিবদ্ধ করে গিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া। সেখানে তিনি কি লিখেছেন সেটির পঞ্চম পর্ব থাকছে আমাদের আজকের এই আয়োজনে। বাকি পর্বগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ওয়াজেদ মিয়া লেখেন, 15 আগস্ট 1975 শুক্রবার সকাল 6:30টায় ঘুম ভাঙে ম্যাডাম রাষ্ট্রদূতের ডাকে। তিনি জানান যে জার্মানির বোন থেকে হুমায়ুন রশিদ চৌধুরী আমার জন্য ফোন করেছেন। প্রথমে হাসিনাকে পাঠিয়ে দেই তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু 2-1 মিনিটের মধ্যেই ফিরে এসে হাসিনা আমাকে জানায় যে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমার সঙ্গে কথা বলতে চান। হাসিনাকে তখন ভীষণ চিন্তিত ও উৎকণ্ঠিত দেখাচ্ছিল। আমি দ্রুত নিচের দোতলায় চলে যাই। তখন সেখানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মাথা হেঁট করে রাষ্ট্রদূত সাহেব ধীরে ধীরে পায়চারি করছিলেন। আমাকে দেখেও তিনি কোনো কথা বললেন না। ফোনের রিসিভারটা ধরতেই হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাকে বললেন, আজ ভোরে বাংলাদেশে কুঁ হয়ে গেছে, আপনারা প্যারিসে যাবেন না, রেহানা ও হাসিনাকে কথা জানাবেন না, এক্ষুনি আপনারা আমার এখানে বনে চলে আসুন। প্রকৃতপক্ষে কি ঘটেছে এ কথা আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এর বেশি আপাতত আমি আর কিছুই জানি না। একথা বলেই তিনি আমাকে ফোনের রিসিভারটি সানাউল হক সাহেবকে দিতে বলেন। অতঃপর আমি আস্তে আস্তে 3 তলায় আমাদের কক্ষে চলে যাই। সেখানে পৌঁছাতেই হাসিনা অশ্রুজড়িত কণ্ঠে আমার কাছ থেকে জানতে চায় হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাকে কি বলেছেন। তখন আমি শুধু বললাম যে তিনি আমাদেরকে প্যারিস যাওয়ার প্রোগ্রাম বাতিল করে সেদিনই বনে ফিরে যেতে বলেছেন। একথা বলেই আমি বাথরুমে ঢুকে পড়ি। সেখানে এটা সেটা ভাবতে ভাবতে বেশ খানিকটা সময় কাটাই। ততক্ষণে রেহানা সজাগ হয়ে আমাদের কামরায় চলে আসে। বাথরুম থেকে বেরিয়ে আসতেই রেহানা ও হাসিনা দুজনেই কাঁদতে কাঁদতে বলে যে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে যা আমি তাদেরকে বলতে চাই না। তারা আরও বলেন যে প্যারিসে না যাওয়ার কারণ তাদেরকে পরিষ্কারভাবে না বলা পর্যন্ত তারা ওই বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন না। অতএব বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে বাংলাদেশে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যার জন্য আমাদের প্যারিস যাওয়া যুক্তিসঙ্গত হবে না। একথা শুনে তারা দুবোন কান্নায় ভেঙে পড়ে। তাদের কান্নায় ছেলে মেয়েদেরও ঘুম ভেঙে যায়। 15 আগস্ট 1975 সকাল 10:30টার দিকে আমরা বোনের উদ্দেশ্যে ব্রাসেলস ত্যাগ করি। পথে রেহানা ও হাসিনা সারাক্ষণ কান্নাকাটি করে। বিকেল 4:30টার দিকে আমরা বনে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের বাসায় পৌঁছাই। সেদিন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন যুগোস্লাভিয়ায় সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ফ্রাঙ্কফুর্টে যাত্রা বিরতি করে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের বাসায় উঠেছেন। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের স্ত্রী ডক্টর কামাল হোসেন ও হুমায়ুন রশিদ চৌধুরী 3 জন মিলে কান্নায় ভেঙে পড়া রেহানা ও হাসিনাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যান। ড্রয়িং রুমে এভাবে কিছুক্ষণ কাটানোর পর হুমায়ুন রশিদ সাহেবের স্ত্রী হাসিনাদের ওপরতলায় নিয়ে যান। তখন ড্রয়িং রুমে ডক্টর কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী ও আমি ভীষণ উৎকণ্ঠিত ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বিবিসি, ভয়েস অব আমেরিকা ও অন্যান্য রেডিও স্টেশন থেকে বাংলাদেশের তখনকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করতে থাকি। এরই এক ফাঁকে আমি হুমায়ুন রশিদ চৌধুরীকে ঘরের বাইরে নিয়ে গিয়ে তার কাছ থেকে 15 আগস্টের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত হাসিনাদের আমি কোনো কিছু জানতে দেব না এই শর্তে তিনি আমাকে বলেন, বিবিসি এর এক ভাষ্য অনুযায়ী রাসেল ও বেগম মুজিব ছাড়া আর কেউ বেঁচে নেই এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত বিবরণীতেও বলা হয়েছে যে বঙ্গবন্ধুর পরিবারের কেউই বেঁচে নেই। এই পরিস্থিতিতে আমাদের কোথায় আশ্রয় নেওয়া নিরাপদজনক হবে তার কাছ থেকে একথা জানতে চাইলে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে একমাত্র ভারত ছাড়া আর কোনো দেশ আপনাদের জন্য নিরাপদ নয়। পরদিন অর্থাৎ 16 আগস্ট সকাল 8টার দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার জন্য ডক্টর কামাল হোসেন বনস্থ বিমানবন্দরে যাবেন বলে আমাকে জানানো হয়। ডক্টর কামাল হোসেন ও হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে আমিও গাড়িতে উঠে বসি। বিমানবন্দরে ডাক্তার কামাল হোসেন ও হুমায়ুন রশিদ চৌধুরী দুজনে একত্রে কিছু গোপন আলাপ করেন। অতঃপর আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি ডক্টর কামাল হোসেন সাহেবের হাত ধরে তাকে বললাম, খন্দকার মোশতাক আহমেদ খুব সম্ভবত আপনাকে পররাষ্ট্রমন্ত্রী রাখার চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার কাছে ওয়াদা করুন যে আপনি কোনো অবস্থাতেই খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে আপোষ করে তার মন্ত্রী পরিষদে যোগদান করবেন না। আমার এই প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন আমাকে বললেন, ডক্টর ওয়াজেদ, প্রয়োজন হলে বিদেশেই মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু কোনো অবস্থাতেই
খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে এ ব্যাপারে আপোষ করে আমি দেশে ফিরতে পারি না। এই কথাগুলো বলেই তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে চলে যান। বিমানবন্দর থেকে হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় ফিরে হাসিনার কাছ থেকে জানতে পারি যে ইতোপূর্বে লন্ডন থেকে বঙ্গবন্ধুর ফুফাতো ভাই মুমিনুল হক খোকা ওদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি আমাদেরকে লন্ডনে তার কাছে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। একসময় হুমায়ুন রশিদ চৌধুরীর ছোট ভাই কায়সার রশিদ চৌধুরী তাকে ফোন করেন। এই পরিস্থিতিতে খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে কোনো কিছু না করার জন্য কায়সার চৌধুরী তাকে হুঁশিয়ার করে দেন। কায়সার রশিদ চৌধুরী রেহানা ও হাসিনার সঙ্গেও কথা বলে তাদেরকে সান্ত্বনা দেন। অতঃপর হুমায়ুন রশিদ চৌধুরী, রেহানা, হাসিনা ও আমাকে বলেন যে লন্ডনে চলে যাওয়া সাব্যস্ত করলে আমরা সেখানে তার বাসায় গিয়ে উঠতে পারি। তবে তিনি আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন যে সেখানে মাত্র একটি সমস্যা আছে। ওই বাসার নিচতলায় কায়সার রশিদ চৌধুরী বসবাস করেন এবং সে ভুট্টোর অন্ধভক্ত। উল্লেখ্য, ইতোপূর্বে 15 আগস্ট তারিখে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো খন্দকার মোশতাক আহমেদের সরকারকে স্বীকৃতি দিয়ে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন তার সঙ্গে তৎব্যাপারে একাত্মতা ঘোষণা করার জন্য। যা হোক, ওই দিনই হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাকে কার্লসরুয়ে পাঠালেন সেখান থেকে আমার বইপত্র ও অন্যান্য ভারী জিনিসপত্র নিয়ে আসার জন্য। আমি সেদিন কার্লসরুয়ে গিয়ে বনে ফিরে আসি রাত 10:30টার দিকে। কিন্তু সেদিন সাপ্তাহিক ছুটির কারণে অফিস বন্ধ থাকায় আমি কোনো বইপত্র বা অন্য কোনো জিনিসপত্র সঙ্গে আনতে পারিনি। রাত 11টার দিকে হুমায়ুন রশিদ চৌধুরী তার স্ত্রী ও আমাকে সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে বাড়ির বাইরে যান। পথে তিনি বলেন যে একটি পূর্ব নির্ধারিত স্থানে ভারতীয় দূতাবাসের তার পরিচিত একজন অফিসিয়াল আমার জন্য অপেক্ষা করে আছেন, আমাকে তাদের স্থানে নিয়ে যাওয়ার জন্য। যা হোক, উক্ত নির্ধারিত স্থানে পৌঁছার পর ভারতীয় সেই অফিসিয়ালের সঙ্গে তিনি আমার পরিচয় করিয়ে দিয়ে আমাকে তার কাছে রেখে দ্রুত বাসায় ফিরে যান। ফিরে যাওয়ার পূর্ব মুহূর্তে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাকে পরামর্শ দেন যে তাদের সঙ্গে আলাপ আলোচনা শেষে রওনা হওয়ার সময় আমি যেন তাকে ফোনে অবহিত করি। অতঃপর ভারতীয় ওই অফিসিয়ালের সঙ্গে আমি তাদের রাষ্ট্রদূতের বাসায় যাই। তখন ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন একজন মুসলমান জার্নালিস্ট। একটু ভয়ে ভয়ে আমাদের বিপর্যয়ের কথা আমি তাকে বিস্তারিতভাবে বর্ণনা করি। আমার কথা শোনার পর তিনি বেলজিয়ান নাগরিকের সঙ্গে বিবাহিত এক বাঙালি মহিলা বিজ্ঞানী ও তার বিজ্ঞানী স্বামীকেও দাওয়াত করা হয়েছিল উক্ত ডিনারে। খাওয়া দাওয়া শেষ হয় রাত 10টার দিকে। এরপর ব্রাসেলস্থ বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি আনোয়ার সাদাত আমাদেরকে নিয়ে যায় তার বাসায় রাত 10:30টার দিকে। সেখানে পৌঁছে হাসিনা বুঝতে পারে যে আনোয়ার সাদাতের স্ত্রী ওর স্কুলের সহপাঠিনী ছিলেন। রাত 12:30টার দিকে আমরা আনোয়ার সাদাতের বাসা থেকে রাষ্ট্রদূত সানাউল হক সাহেবের বাসায় ফেরার জন্য উক্ত বাসার দোতলা থেকে নিচে নেমে আসি। যদিও আমি গাড়ির সামনের আসনে বসেছিলাম, কিন্তু রেহানা হাসিনার পেছনের আসনে উঠে দরজা বন্ধ করার সময় আমার বাঁ হাতের সবকটি আঙুল উক্ত দরজার ফাঁকে আটকে পড়ে মারাত্মকভাবে পিষ্ট হয়। এই দুর্ঘটনায় আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এটা সেটা ভাবতে থাকি। এক পর্যায়ে পরের দিন অর্থাৎ 15 আগস্ট তারিখে প্যারিস যাওয়ার কর্মসূচি বাতিল করার প্রস্তাব করি, কিন্তু রেহানা ও হাসিনা আমার প্রস্তাবে রাজি হলো না। আমাকে লিখে দিতে বলেন যে আমরা ভারতীয় সরকারের কাছ থেকে কি চাই। অতঃপর তিনি সাদা কাগজ ও একটি কলম আমার হাতে তুলে দেন। তখন মানসিক দুশ্চিন্তা ও অজানা শঙ্কায় আমার হাত কাঁপছিল। যা হোক, অতি কষ্টে রেহানা সহ আমার পরিবারবর্গের নাম উল্লেখপূর্বক সকলের পক্ষ থেকে আমি লিখলাম শালিকা রেহানা, স্ত্রী হাসিনা, শিশু ছেলে জয়, শিশু মেয়ে পুতলি এবং আমার নিজের কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাণ রক্ষার জন্য ভারত সরকারের নিকট কামনা করি রাজনৈতিক আশ্রয়। 17 আগস্ট রোববার হুমায়ুন রশিদ চৌধুরী সারাক্ষণ বাসায় ছিলেন। ওই দিন লন্ডন থেকে আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধুর আত্মীয় রেহানা ও হাসিনাকে ফোন করেন। একসময় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর পত্নী আমাদেরকে ফোন করে জানান যে তিনি ঢাকায় তার স্বামীর সঙ্গে ইতোপূর্বে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দেন যে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। রাতে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমার কাছ থেকে জানতে চান যে তিনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন কিনা। আমি তাকে জানাই যে হাসিনারা প্রত্যেকে মাত্র $25 করে সঙ্গে এনেছেন। কার্লসরুয়ে গেস্ট হাউসে আমি রেহানার জন্য একটি পৃথক কক্ষ ভাড়া নিয়েছি। অতঃপর আমি তাকে হাসিনার সঙ্গে ওই বিষয়ে আলাপ করার জন্য পরামর্শ দেই। তখন হাসিনার সঙ্গে আলাপ করে আমরা হুমায়ুন রশিদ চৌধুরীকে জানাই যে মাত্র 1000 খানেক জার্মান মুদ্রা দিলেই আমরা মোটামুটি চালিয়ে নিতে পারব। 16 আগস্ট ডাক্তার কামাল হোসেন লন্ডন চলে যাওয়ার পর হুমায়ুন রশিদ চৌধুরী দেশের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট আমলার কর্মকাণ্ড সম্পর্কে অনেক গোপন ও চাঞ্চল্যকর কাহিনী আমাকে শোনান। তিনি বলেন যে তার ছোট ভাই কায়সার রশিদ চৌধুরী জনাব জুলফিকার আলী ভুট্টোর একান্ত সচিব ছিলেন যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের মন্ত্রিপরিষদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিলেন।
ওই সময় জুলফিকার আলী ভুট্টোর অনেক অপকর্ম ও কুকর্মে প্রত্যক্ষ ভূমিকা ছিল কায়সার রশিদ চৌধুরীর। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে তার ভূমিকা সম্পর্কেও হুমায়ুন রশিদ চৌধুরী আমাকে অনেক কাহিনী শোনান। তিনি তখন দিল্লিস্থ পাকিস্তানি দূতাবাসে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন। 1971-এ পাকিস্তানি পক্ষ ত্যাগ করে তৎকালীন বাংলাদেশ বিপ্লবী সরকারের প্রতি সমর্থন ও আনুগত্য ঘোষণার পূর্বে তাকে দফতরি কাজে করাচি হয়ে ইসলামাবাদ যেতে হয়েছিল কয়েকবার। তখন পাকিস্তানের গোয়েন্দা বিভাগের লোকজন তার গতিবিধির ওপর কড়া নজর রাখত। 1971-এর আগস্ট মাসে দিল্লি থেকে পাকিস্তানের ইসলামাবাদ সফর শেষে ফেরার পথে করাচি বিমানবন্দরে তাকে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু তাকে গ্রেফতার করার জন্য ইসলামাবাদ থেকে তদুদ্দেশ্যে প্রেরিত টেলেক্স বার্তাটি করাচিস্থ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্য না হওয়ায় তিনি সেবার ভাগ্যক্রমে রেহাই পান। অতঃপর দিল্লি পৌঁছেই হুমায়ুন রশিদ চৌধুরী পাকিস্তানি পক্ষ পরিত্যাগ করে তৎকালীন বাংলাদেশ বিপ্লবী সরকারের প্রতি তার সমর্থন ও আনুগত্য ঘোষণা করেন। হুমায়ুন রশিদ চৌধুরী আমাকে আরও জানান যে 1971-এ কলকাতায় খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগের জহিরুল কাইয়ুম, শাহ মোয়াজ্জেম হোসেন, তাহিরউদ্দিন ঠাকুর, বিপ্লব সরকারের পররাষ্ট্র বিষয়ক সচিব মাহবুবাকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান হোসেন আলী সহ কতিপয় মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী প্রভাবশালী ব্যক্তিত্ব জোর গোপন তৎপরতা চালিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ব্যাহত ও নস্যাৎ করার জন্য। 1975-এর আগস্ট মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী লিমায় জোট নিরপেক্ষ আন্দোলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু ইতপূর্বে ডাক্তার কামাল হোসেন ও হুমায়ুন রশিদ চৌধুরীকে বাংলাদেশ প্রতিনিধি দলের কার্যক্রমে দলপতি ও সচিব নিযুক্ত করেছিলেন, যে কারণে হুমায়ুন রশিদ চৌধুরী নিউ ইয়র্ক ও লিমিয়া হোটেলও রিজার্ভ করে রেখেছিলেন। কিন্তু 15ই আগস্টের ঘটনার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির ক্ষমতা দখল করায় তার লিমা সম্মেলনে যোগদান অনিশ্চিত হয়ে পড়ে। হুমায়ুন রশিদ চৌধুরীর দৃঢ় বিশ্বাস যে খন্দকার মোশতাক আহমেদ তাকে কোনো অবস্থাতেই লিমা সম্মেলনে যেতে দেবেন না। কিন্তু তখন স্বল্প সময়ের মধ্যে নিউ ইয়র্ক ও লিমাস্থ হোটেলসমূহে তার পূর্ব নির্ধারিত রিজার্ভেশন বাতিল করা সহজ হবে যদি তিনি লন্ডনে যান। সেই মোতাবেক হুমায়ুন রশিদ চৌধুরী 18ই আগস্ট তারিখে শপথ নিয়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 18ই আগস্ট সোমবার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব অফিস থেকে বাসায় ফেরেন দুপুর 12টার দিকে। তিনি আমাদের সঙ্গে দুপুরে খাওয়ার সময় আমাদেরকে কার্লসরুয়ে শহরে পৌঁছেই যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে আমাকে বিস্তারিতভাবে অবহিত করেন। এর এক ফাঁকে তার সাহায্য ও সহানুভূতির প্রতীকস্বরূপ তিনি হাসিনাকে 1000 জার্মান মুদ্রা প্রদান করেন এবং ভবিষ্যতেও আমাদের তার সাধ্যমতো টাকা পয়সা সহ সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অতঃপর কার্লসরুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে ঘরের বাইরে এসে দেখি যে হুমায়ুন রশিদ চৌধুরী তার সরকারি রাষ্ট্রদূতের গাড়িটি আমাদের জন্য ব্যবস্থা করেছেন। তিনি আমাকেও বলেন যে কার্লসরুয়ে আমাদের জরুরি কাজগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি যেন ওই গাড়িটিকে সেখানে রেখে দেই। তার এই সহমর্মিতা ও মহানুভবতায় আমি আবেগে এত অভিভূত হয়ে যাই যে তখন আমার দুচোখ অশ্রুতে আপ্লুত হয়ে পড়ে। এর জন্য তাকে ধন্যবাদ দেওয়ার অন্য কোনো ভাষা খুঁজে না পেয়ে আমি হুমায়ুন রশিদ চৌধুরীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। 18ই আগস্ট বোন থেকে 350 কিলোমিটার ভ্রমণ করে আমরা নিরাপদে কার্লসরুয়ে পৌঁছাই সন্ধ্যা 7টার দিকে। আমাদের কার্লসরুয়ে পৌঁছার সংবাদ পেয়ে সেখানে ছুটে আসে কার্লসরুয়ে বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রির জন্য তখন গবেষণারত শহীদ হোসেন এবং কার্লসরুয়ে পরমাণু গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণরত আমার কনিষ্ঠ সহকর্মী আমিরুল ইসলাম। অতঃপর হাসিনাদের গেস্ট হাউসে রেখে আমি শহীদ হোসেনকে সঙ্গে নিয়ে আমাদের কার্লসরুয়েতে উপস্থিত কথা রিপোর্ট করার জন্য যাই সেখানকার বিশেষ নিরাপত্তা বিষয়ক দফতরে। 19 আগস্ট আমি কার্লসরুয়ে পরমাণু গবেষণা কেন্দ্র থেকে আমার বইপত্র ও অন্যান্য জিনিসপত্র নিয়ে আসি এবং অন্যান্য জরুরি কাজকর্ম সম্পন্ন করি উক্ত গাড়িটি ব্যবহার করে। 20 আগস্ট তারিখে আমরা বাংলাদেশ রাষ্ট্রদূতের ওই গাড়িটি ফেরত পাঠিয়ে দেই। শোক ও শঙ্কায় তখন আমরা এত মুহ্যমান হয়ে পড়ি যে আমাদের দেখাশোনার ভার নিতে হয় শহীদ হোসেন ও আমিরুল ইসলামকে। গেস্ট হাউসে আমাদের কক্ষ দুটির পাশের কক্ষটি ভাড়া নেওয়া হয় শহীদ হোসেন ও আমিরুল ইসলামের জন্য। 22 আগস্ট বোন থেকে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাকে ফোন করে ওদেরকেও আমার সঙ্গে কার্লসরুয়েতে যোগাযোগ করেছেন কিনা সে সম্পর্কে জানতে চান। 23 আগস্ট সকালে বনস্থ ভারতীয় রাষ্ট্রদূত আমাকে ফোনে জানান যে সেদিনই তার অফিসের একজন ফার্স্ট সেক্রেটারি কার্লসরুয়েতে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল 2টার দিকে ওই কর্মকর্তা ওই গেস্ট হাউসে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি আমাকেও জানান যে তিনি পরদিন অর্থাৎ 24 আগস্ট সকাল 9টার দিকে আমাদেরকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিয়ে যাবেন। পরদিন সকাল 9:30টার দিকে ওই ভদ্রলোক উক্ত গেস্ট হাউসে আসেন। অতঃপর মালপত্র সহ দুটো ট্যাক্সিতে আমরা কার্লসরুয়ে রেলওয়ে স্টেশনে যাই
ফ্রাঙ্কফুর্ট শহরে যাওয়ার জন্য। নিজেদের নিরাপত্তার জন্য আমি শহীদ হোসেনকেও সঙ্গে নেই। বিমানবন্দরের বহির্গমন হলে প্রবেশ করার মুহূর্তে শহীদ হোসেনের নিকট হতে বিদায় নেওয়ার সময় তাকে শুধু আকার ইঙ্গিতে জানাই যে আমরা কোথায় যাচ্ছি। উল্লেখ্য, ভারতীয় কর্মকর্তা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন উক্ত ব্যাপারটি সম্পূর্ণ গোপন রাখার জন্য। শহীদ হোসেনও তখন মুখে কিছু বলল না। সে আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকল। তখন আমাদের জন্য সহমর্মিতা ও সমবেদনায় তার দুচোখ ছিল অশ্রুতে ভরা। আমরা এয়ার ইন্ডিয়ার একটি জাম্বো বিমান জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিস্থ পালাম বিমানবন্দরে অবতরণ করি 25 আগস্ট সকাল 8:30টার দিকে। আগমন হলে কাউকেও দেখলাম না আমাদের খোঁজ করতে। দেখতে দেখতে ওই বিমানে আগত প্রায় সব যাত্রী চলে যান। মেরামত ও নবরূপায়ণ কাজের জন্য উক্ত হলটির শীতলীকরণ সিস্টেম বন্ধ ছিল। নানান দুশ্চিন্তা ও শঙ্কা এবং আগস্ট মাসের প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে তখন আমার শরীর থেকে অঝরে ঘাম ঝরছিল। যা হোক, সেখানের এক কর্মকর্তার অফিস থেকে ফোনে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম প্রায় 1.25 ঘন্টা ধরে, কিন্তু কাউকে পেলাম না। ফলে আমার দুশ্চিন্তা আরও প্রকট আকার ধারণ করে। মানসিকভাবে বিপর্যস্ত ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় উক্ত অফিস থেকে হল ঘরে এসে হাসিনাদের সেখানে দেখতে না পেয়ে ভীষণ শঙ্কিত হয়ে পড়ি। যা হোক, এর একটু পরেই একজন শিখ কর্মকর্তা পাশের বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে এসে আমার কাছ থেকে জানতে চান যে আমি উক্ত 2 মহিলার সহযাত্রী কিনা। আমি তাদের সফরসঙ্গী জেনে শিখ কর্মকর্তাটি আমাকে উদ্দেশ্য করে বললেন, মাত্র 2 সপ্তাহ আগে ওই যুবতী মহিলাদ্বয়কে ওই 2 বাচ্চাসহ ভিআইপি হিসেবে এই বিমানবন্দর হয়ে যেতে দেখেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস যে আজকে তাদের কি নিদারুণ করুণ অবস্থা। এটা একেবারেই একটা অবিশ্বাস্য দৃশ্য। প্রায় আধ ঘন্টা পর ওই শিখ কর্মকর্তাটি আমাকে জানান যে কতিপয় সংশ্লিষ্ট কর্মকর্তা অতি শীঘ্রই সেখানে পৌঁছাবেন আমাদের ব্যাপারে কিছু একটা ব্যবস্থা করার জন্য। এরও প্রায় 45 মিনিট পর 2 জন কর্মকর্তা এলেন আমাদের খোঁজে। তাদের একজন নিজেকে ভারত সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব বলে পরিচয় দিলেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করতে 45 মিনিট অতিক্রান্ত হয়। অতঃপর ওই 2 কর্মকর্তা আমাদেরকে 2টো ট্যাক্সিতে বিমানবন্দর থেকে নয়াদিল্লির ডিফেন্স কলোনির একটি বাসায় নিয়ে যান। তখন ভারতীয় সময় দুপুর 1টা। সুদীর্ঘ 4 ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা, দিল্লির প্রচণ্ড আবহাওয়া, পারিবারিক শোক, নিজের নিরাপত্তা এবং নানান দুশ্চিন্তা ও শঙ্কায় আমি তখন শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে দারুণভাবে বিপর্যস্ত। ডিফেন্স কলোনির বাড়িটির নিচতলায় ডাইনিং কাম ড্রয়িং রুম এবং প্রত্যেকটি সংযুক্ত বাথরুম সহ 2টো শয়নকক্ষ। এর ছাদে সংযুক্ত বাথরুম সহ একটি শয়নকক্ষ, যা তখন গুদাম হিসেবে ব্যবহৃত হতো। দুপুরের খাবার ও বিকালের চা নাস্তা খাওয়ার পর ওই 2 কর্মকর্তা চলে যান। ওই বাড়ির জানালায় কোনো গ্রিল ছিল না। নিজেদের নিরাপত্তার স্বার্থেই আমরা সিদ্ধান্ত নেই রাতে রেহানা সহ সবাই মিলে একই শয়নকক্ষে থাকার। পরদিন অর্থাৎ 26 আগস্ট উক্ত কর্মকর্তাদ্বয় ওই বাসায় আসেন আমাদের খবরাখবর জানার জন্যে। তারা আমাকে পরামর্শ দেন সবকিছু বিস্তারিতভাবে উল্লেখপূর্বক জার্মানির আমার ওই স্কলারশিপটি কয়েক মাসের জন্য সংরক্ষিত রাখার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখতে। অতঃপর 27 আগস্ট তারিখে আমি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাকে ওই মর্মে পত্র পাঠাই। ওই বাড়ির চত্বরের বাইরে না যাওয়া, সেখানকার কারো নিকট আমাদের পরিচয় না দেওয়া কিংবা দিল্লির কারো সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল আমাদের সকলকে। অতএব নিঃসঙ্গ অবস্থায় ওই বাড়ির অতি ক্ষুদ্র চত্বরের মধ্যে আবদ্ধ থাকি আমরা সকলেই। আমি রাতে শুয়ে সারাক্ষণ জেগে থাকতাম একরকম নিরাপত্তা প্রহরীর মতো। মাঝে মাঝে জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরের গেটের দিকে তাকাতাম। রাতে কয়েক ঘন্টা পর পর গেটে প্রহরারত দারোয়ানের সঙ্গে বাইরের লোকের ফিসফিস কথা বলা সন্দেহের উদ্রেক করত। এরূপ ঘটনা প্রত্যক্ষ করে মাঝে মধ্যে হাসিনাকে সজাগ করতাম। সারা ভারতে তখন জরুরি অবস্থা আইন বলবৎ ছিল। সংবাদপত্রে বাংলাদেশ সম্পর্কে বিশেষ কোনো সংবাদ প্রকাশিত হতো না। কাজেই তখনকার বাংলাদেশের রাজনৈতিক ঘটনা সম্পর্কে আমরা থাকি সম্পূর্ণ অজ্ঞাত। এভাবেই অতিবাহিত হয় সপ্তাহ 2-1। ইতোমধ্যে রেহানা সহ বাচ্চারা চক্ষু পীড়ায় আক্রান্ত হয়। এমন সময় একদিন ভারত সরকারের উক্ত যুগ্ম সচিব হাসিনা ও আমাকে জানান যে ওই রাতে 8টায় আমাদের 2 জনকে অন্য এক বাসায় নেওয়া হবে এক বিশেষ সাক্ষাৎকারের জন্য। সে রাতে সেই বাসায় যাওয়ার পথে অপর একটি গাড়িতে আমাদের সঙ্গে যান একজন অতি উচ্চ পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। সেখান থেকে মিনিট 15 জার্নি করার পর আমরা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে পৌঁছাই। অতঃপর অতি উচ্চ পদমর্যাদা সম্পন্ন ওই কর্মকর্তা আমাদের 2 জনকে প্রধানমন্ত্রীর বাসভবনের একটি মাঝারি ধরনের বৈঠকখানায় নিয়ে যান। একটি লম্বা সোফায় হাসিনাকে বসানো হয় আর আমাকে আরেকটি লম্বা সোফায়। এর প্রায় মিনিট 10 পর শ্রীমতী ইন্দিরা গান্ধী উক্ত কক্ষে প্রবেশ করে হাসিনার পাশে বসেন।
সামান্য কুশলাদি বিনিময়ের পর ইন্দিরা গান্ধী আমার কাছ থেকে জানতে চান যে আমরা 15ই আগস্টের ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছে কিনা। এর জবাবে আমাদের জার্মানির বনে থাকাকালীন সময়ে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে হুমায়ুন রশিদ চৌধুরী আমাকে রয়টার পরিবেশিত এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত যে দুটো ভাষ্যের কথা বলেছিলেন আমি তার পুনরুল্লেখ করি। অতঃপর ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত ওই কর্মকর্তাকে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানাতে বলেন। তখন উক্ত কর্মকর্তা দুঃখ ভারাক্রান্ত মনে ইন্দিরা গান্ধীকে জানান যে বঙ্গবন্ধুর পরিবারের কেউই বেঁচে নেই। এই সংবাদে হাসিনা কান্নায় ভেঙে পড়ে। ইন্দিরা গান্ধী তখন হাসিনাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় বলেন, তুমি যা হারিয়েছ তা আর কোনোভাবেই পূরণ করা যাবে না। তোমার একটি শিশু ছেলে ও মেয়ে রয়েছে। এখন থেকে তোমার ছেলেকেই তোমার আব্বা এবং মেয়েকেই তোমার মা হিসেবে ভাবতে হবে। এছাড়াও তোমার ছোট বোন ও তোমার স্বামী রয়েছে তোমার সঙ্গে। এখন তোমার ছেলে মেয়ে ও বোনকে মানুষ করার ভার তোমাকেই নিতে হবে।